I be myself. As simple as that. আমি ক্রিটিসিজম নিতে পারি, তোমাকে আমাকে লজিক দিয়ে বোঝাতে হবে। মাউথ পাবলিসিটি যেটা, সেটার সুযোগ বন্ধই প্রায়। মানে এখন তোমাকে মানে যে কোনো রিয়েলিটি শো থেকে আসতে হবে। অনেক কিছু উইমজিক্যালি করেছি, বাট তাতেও আমি বলবো যে আই ডোন্ট রিগ্রেট। না না, এটা তুমি স্কিপ করে গেলে কিন্তু। This one is about a lakh. I want to adopt at least 3 to 4 kids and stay with them. আমাদের এখানে আসলে সিস্টেমটা এত ডিফিকাল্ট, বিদেশের মতন আমাদের এখানে সিস্টেম থাকতো, I would have adopted 3 more kids by now. আপনাদের যদি লাইভ শো করানোর জন্য কোনো আর্টিস্টের প্রয়োজন হয়, তাহলে আপনারা ঝটপট আর্টিস্টিক ট্যালেন্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের জুয়েলারি পার্টনার ব্লেসিংস ডায়মন্ডস অ্যান্ড জুয়েল, এই এপিসোডের মেকআপ পার্টনার রিমস মেকআপ জাংশন। আর আজকে আমাদের এপিসোড যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল ভিজনকে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সৃজিতা রত্ন মন্দির প্রেজেন্স সোহিনী নবরত্ন ইন অ্যাসোসিয়েশন উইথ ব্লেসিংস ডিজাইনার জুয়েলারিতে তোমাদের অনেক স্বাগত। আর একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আমার সাথে আজকে যিনি গেস্ট আছেন, তার আমি ছোট্টবেলা থেকে বড় ফ্যান, মানে ছোট্টবেলা থেকে অনেক বড় ফ্যান, জোজো মুখার্জি, যাকে আমরা সবাই চিনি। আমি আর আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন দিচ্ছি না, আমার খুব ভালোবাসার মানুষ। ফার্স্টলি বলি, তোমার চশমাটা খুব সুন্দর Thank লাগছে। you. আমি আর ঢোকার সাথে সাথে বলেছি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। একটা সময় খুব সানগ্লাসের শখ ছিল, তারপর থেকে যখন দেখলাম যে চশমা পড়তে হবে, তখন থেকে চশমার শখটা হয়েছে। আর এমনিতেই তো আমি খুব ব্লিঙ্কিং জিনিস পছন্দ করি, সো আমাদের শোটা একদমই অন্য রকমের একটা আমি শো। সেটা বুঝতে পারছি। আমি ভাবলাম যে তুই এসব কবে থেকে করছিস। না না, একদমই অ্যাস্ট্রোলজি রিলেটেড নয় জিনিসটা। জিনিসটা আমি তোমাকে না, একটু বুঝিয়ে দিই। হলেও বা তুমি মন্দ কি কি? বিশ্বাস করো? দেখ, আমি একদম যে অবিশ্বাস করি তা নয়, ইটস আ সায়েন্স ডেফিনেটলি। তবে মানে খুব একদম অন্ধের মতন বিশ্বাস করি সেটাও নয়। আমি ডেফিনেটলি গুড টাইমস ব্যাড টাইমস, আমার মনে হয় যে কোনো সেন্সিবল মানুষ তার গুড টাইমস ব্যাড টাইমস নিজেই কিন্তু স্মেল করতে পারে। হ্যাঁ, সো কাজেই এবং আমি বিশ্বাস করি কাজে, এবং এটাতেও বিশ্বাস করি, এটা ছোটবেলা থেকে বিশ্বাস করি যে আমি যদি জ্ঞানত কারো ক্ষতি কোনো দিন না করে থাকি, আমার যতই খারাপ সময় আসুক না কেন, ওপরওয়ালা ঠিক আমাকে বের করে দেবে। একদমই তাই। আমি একদম এটাতে বিশ্বাস করি। এবং কাজের ক্ষেত্রে যদি বলি, তাহলে হার্ডওয়ার্কের তো কোনো অল্টারনেটিভস নেই। সো আই বিলিভ ইন হার্ডওয়ার্ক, দ্যাটস অল। এখানে 9টা কার্ডের সেট আছে, এক একটা সেটে 3টে করে কার্ড আছে। এটা সিরিয়ালি সাজানো। আর এখানে আমার কাছে 9টা কার্ড আছে, প্ল্যানেট কার্ড। এটা আমি র্যান্ডম স্প্রেড করব। তুমি 6টা পিক করবে 1 বাই 1। ওকে, প্রথমটা তোমার বার্থডে, তোমার যেটা বার্থডে সেই কার্ডটা পিক করবে। তারপরে ওগুলো 5টা র্যান্ডম যে কোনো। এবার ধরো এইখানে জুপিটার 3তে, মানে এখানে জুপিটার 3 নাও হতে পারে, যেহেতু আমি র্যান্ডম সাজাচ্ছি। কিন্তু যেটা আসবে সেটা নিয়ে আমরা খেলবো। মানে আমরা দেখতে যে ইউনিভার্স তোমার আমার থেকে জন্য, কি okay. রেখেছে আর কি গেম। মানে আমরাও জানি না এখানে কি আছে। এখান থেকে তোমাকে তোমার যেটা বার্থডে সেটা কবে আর কি, 23rd। 23rd, মানে দ্যাট ইজ 5। হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি মার্কিউরি। তো আমরা এখান থেকে 5 নম্বরটা তুলবো, দেখবো 5-এ কি খেলা আছে। রাহু। তো তোমাকে এইখানে একটা কার্ড সিলেক্ট করে তোমার গেমটা থাকবে এটার মধ্যে, আচ্ছা। রাহুতে। মানে তুমি মার্কিউরি হয়েও তুমি মার্কিউরি গেম পেলে না কিন্তু, পরে হতে পারে। এখান থেকে একটা তুমি যে কোনো সিলেক্ট করো। এটা তো ভ্রম, ডিলিউশন। মানে ভ্রম হয় তোমার এরকম মাঝে মধ্যে? আমি কি করে বুঝবো সেটা? মাঝে মাঝে মানে পরে গিয়ে রিয়েলাইজ করে না ওটা তোমার ভ্রম ছিল, ওটা তো না, সেই রকম খুব একটা যে হয় তা নয়। তবে মানে আমি এখন রিকল করতে পারছি না, হয়তো হয়েছে, হয়তো হয়েছে। যেটা তোমার মনে হচ্ছে যে আমার সাথে কারণ এরকম ঘটনাটা হয়েছে, হয়তো এরকম এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়েছে, অনেক কবারই হয়েছে যে মেবি আমি কোনো একটা জায়গায় গেছি, তখন আমার মনে হয়েছে আই হ্যাভ সিন দিস প্লেস। এটা হয় অনেকের। হ্যাঁ, মানে হয়তো স্বপ্নে দেখেছি। ওটা বলে যে মানে পাস্ট লাইফের কি কানেকশন আছে সেটা। পাস্ট লাইফ হয়তো নয়, হয়তো এই লাইফেই, বা হয়তো মানে আমার সঙ্গে মানে এরকম অনেক সময় হয়েছে মনে হয়। হয়েছে, বা অনেক সময় এরকম হয় যে ধর
আমি কোনো স্পটে পৌঁছেছি গান গাইতে, তখন আমার মনে হয়েছে যে আই হ্যাভ সিন দিস স্টেজ, মানে হয়তো আমি ওটা স্বপ্নে দেখেছি যে আমি এই স্টেজে গান গাইবো বা হোয়াট এভার, কোনো না কোনো তো কানেকশন আছে। আর ওই বলে না সাবকনশিয়াস মাইন্ড ইজ মোর স্ট্রঙ্গার দ্যান ইউর কনশিয়াস মাইন্ড। এখানে আমি তোমাকে তোমার ব্যাপারেই, তুমিও জানো না, এরকম একটা নিউজ বলবো, যেটা তুমি বলবে সত্যি কিনা, ঠিক আছে? জোজো নাকি কনসার্টের আগে শুধু চায়ের গন্ধ দিয়ে ভোকাল ওয়ার্ম আপ করে, লেমন জিঞ্জার তুলসি না, শুধু গন্ধ, চায়ের স্মেল নেই। এটা আমার হয় নাকি কখনো? আমি স্নিপার ডগ নাকি? আচ্ছা, এটা এটা ইন্টারেস্টিং, আমারও জানতে ইচ্ছা আছে। জোজোর হ্যান্ডব্যাগে 47টা ডিফারেন্ট লিপস্টিক, তার মধ্যে তিনটে স্টেজ লাইটের সাথে কমিউনিকেট করে। মানে 47টা ডিফারেন্ট লিপস্টিক থাকে তোমার ব্যাগে? না, আমার ব্যাগে থাকে না, বাট আমার এমনিতে কালেকশনে প্রচুর লিপস্টিক্স আছে, বাট সেটা স্টেজের সঙ্গে কোনো তাদের রিলেশন নেই। জোজো সিক্রেট ভয়েস পাওয়ার নাকি মুড়ি আর আচার কম্বো। না না, মুড়ি আমি খাই, কিন্তু মুড়ি আচার কম্বো না। মানে আচার তো ডেফিনেটলি লাঞ্চে বা ডিনারে আমি খেতে পারি, বাট পছন্দও করি, স্পেশালি লেবুর আচার। কিন্তু না, ওটা কম্বো কিছু এরকম। এটা খুব বাজে। হ্যাঁ, এটা খুব মুড়ি আর আচার, মুড়ি আর আচারের তার থেকে বোধ হয় চায়ের গন্ধ। মানে হয়তো চা করেছে সেই গন্ধ পেয়ে আমি খেতে চাইতে পারি, বাট চা শুকে স্টেজে উঠবে, আমি ওয়ার্ম আপ হয়ে যাবে তাতে ভয়েস, ও গড, যদি সত্যি এরকম হতো। হতো না। আর বাকি দুটো যেটা তুমি খেলোনি, সেটা হচ্ছে মায়া ইলিউশন আর মোহ, মোহ, হ্যাঁ, অ্যাটাচমেন্ট। আচ্ছা, এই দুটো তুমি খেলোনি, তার মানে আমার নেই, মায়াও নেই, মায়া মোহ মায়া মোহ কিচ্ছু নেই, ডিলিউশন আছে। তার মানে এটা চেক, মানে রিচেক করতে বলছে ইউনিভার্স যে তোমার মধ্যে আছে, তুমি এখনো কারেকশন করো না। চেক ইট আউট। তাহলে আমরা এই খেলাটার পরে একটা দেবো তোমাকে গিফট। আমি একটা ছোট্ট বুটিক করেছি, ও সেটা ডিজাইনার ব্লাউজের। থ্যাংক ইউ। তো সাজগোজ বাই সোহিনী থেকে আমার জন্য এটা। থ্যাংক ইউ সো মাচ। এবার থেকে তুমি যে কোনো কার্ড সিলেক্ট করতে Okay. পারো। মঙ্গল, মার্স। তো এখান থেকে তারপর সেকেন্ড কার্ড তোমার এখানে পিক করতে হবে। অভয়, কারেজ। তোমার এইটা তো তোমার মধ্যে আছে, ভীষণ ভাবে, এইটা আছে, ভীষণ ভাবে। এইটা একটা মানুষ কিছু ভয় পায় না, কে কি ভাবলো, মানে ভেরি গুড। হ্যাঁ, এটা খুব ভালো লাগে। ইটস ভেরি গুড, বাট যেটা হয় জানিস তো, এখনকার দিনে দাঁড়িয়ে আমি যেটা মাঝে মাঝে উপলব্ধি করি, যে ইউ হ্যাভ টু বি লিটল ডিপ্লোম্যাটিক, যেটা আমি একেবারেই নই, বাট অ্যাট দ্য সেম টাইম আই অলসো রিয়েলাইজ কি ঠিক আছে, একজন তো অন্যরকম হতেই পারে, সবাইকেই ডিপ্লোম্যাট হতে হবে তার তো কোনো মানে নেই। আমার বাবা ছোট থেকে একটা কথা বলতো, জোজো ভীষণ ভালো মেয়ে, মানে এটা বাবার মুখে সবসময় আমি ভালো শুনেছি। মন্দ জানি না, বাট আমার মনে কিছু থাকে না। আচ্ছা, এখানে একটা টপিকে তুমি আর আমি ডিবেট করবো, তিনটে পয়েন্ট। ডিবেট টিবেট থেকে আমি দূরে থাকি, যাই হোক বল। আচ্ছা, আমি তোমাকে ডিবেটের টপিকটা বলে দিই। ক্রিটিসিজম গ্রোথের পাথ নাকি মেন্টাল স্ট্রেস? If the criticism is healthy, then it's okay. If you can take it, it's okay. If you can't take it, then it's stress. তুমি কোন মানে আমি ক্রিটিসিজম নিতে পারি, যদি ওটা ঠিকঠাক হয়। তোমাকে আমাকে লজিক দিয়ে বোঝাতে হবে। এখন যদি আমাকে বলে যে আপনার শারীরিক সমস্যা বাড়তে পারে, আপনার একটু ওজন কমানো উচিত, আমি ভেবে দেখবো, ডেফিনেটলি ভেবে দেখবো। এখনো অবধি তো ভগবানের আশীর্বাদে টাচউড সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, অনেকে মনে করেন যে রোগা থাকলেই ফিট থাকে মানুষ, সেটাও কিন্তু নয়। তুমি ইনার সেলফটা তোমার কতটা হেলদি বা তুমি কতটা ফিট, সেটার উপরে ডিপেন্ড করে। আর আমার মনে হয় ফিজিক্যাল থেকে মেন্টাল স্ট্রেসটা যত বেশি মানুষের বাড়ে না, তত রোগ এইগুলো কিন্তু বেশি অ্যাট্রাক্ট। এখনকার ছেলেমেয়েরা তো ঘুমাই না রাত্রে, ওদের তো মানে ক্লকটা আমেরিকার ক্লকে চলে আর কি, উইচ ইজ ভেরি ব্যাড, বাট ইউ কান্ট হেল্প। তুমি তো জনে জনে শেখাতে পারবে না, ওটা তোমাকে নিজেকে রিয়েলাইজ করতে হবে যে আমার রাত্রিরের ঘুমটা দরকার, সত্যি দরকার।
আমরা যারা ছোটবেলা থেকে রাত জেগে প্রোগ্রাম করেছি, উই নো যে কতটা ক্ষতিকারক সেটা, মানে নিজের শরীরের ওপরে। এবং সেটার জন্য আমাদের প্রফেশনটা যেরকম, যাদেরকে রাত জেগে অনুষ্ঠান করতে হয়, এখন তো অনেক কমে হয় না, গেছে এটা। কমে গেছে, বাট যাদেরকে রাত জেগে ধরো এক সময় ছিল শুটিং করতে হতো, সেরকমভাবে নিজের ওপরে মানে ঠিকঠাক যত্নও নিতে হবে, তাহলেই তো ঠিক থাকবে পুরো ব্যাপারটা। চলো আমরা এগোই। কাজ যেগুলো আমরা তুলিনি সেটা হচ্ছে আবেগ, ইম্পালস, আর ওটা হচ্ছে ক্রোধ, অ্যাঙ্গার, যেটা আছে তোমার ওই কম আছে বলেই ওটা ওঠেনি। ওঠেনি। বেকার রেগে যাওয়ার মানুষ তুমি না। একদমই নও। সৃজিতা রত্ন মন্দিরের তরফ থেকে গ্রহরত্নের উপর 25% অফ। যদি আমাদের পুরো শো থেকে একটা কোনো স্ক্রিনশট নিয়ে সৃজিতা রত্ন মন্দিরে দেখাতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 10% অফ। শো এর কথা এলে, রাত জেগে যে শো করা, এই জিনিসটা মানে আগেকার মানে আগে আর এখনের মধ্যে কি ডিফারেন্স দেখতে পারে? যে তখন এত হেক্টিক হতো, খাওয়া দাওয়ার অনিয়ম, ঘুমানোর অনিয়ম, এখন কিরকম চেঞ্জ হয়েছে? এখন তো টাইমের অনেকটা পাবন্দি হয়েছে, তো শহরে তো তোর 10টার পরে অনুষ্ঠানই করতে দেয় না। ইনফ্যাক্ট শহরের অলিগলিতে অনুষ্ঠান তো প্রায় বন্ধই হয়ে গেছে। আগে তো উইকেন্ড বা 15 দিন অন্তরে তো যে কোনো পাড়ায় একটা করে অনুষ্ঠান হতো। মফস্বলে হয়, গ্রাম বাংলায় হয়, এখনো হয়, কারণ তাদের কাছে এখনো মোবাইল বা সোশ্যাল নেটওয়ার্ক থাকলেও আর্টিস্টদেরকে সামনে থেকে শোনা একটা এখনো একটা ওই কালচারটা আছে, যেটা আমাদের কলকাতা শহরের প্রায় বন্ধ হতে চলেছে। এটাই, আগে অলিগলিতে অনুষ্ঠান হতো, এখন খুব হাতে গোনা অনুষ্ঠান হয়, সেগুলো টাইম লিমিটস আছে। একদিক দিয়ে ভালো, কারণ অনেক বাড়িতে অনেক অসুস্থ মানুষ থাকতে পারে, সেটার জন্য ওরা সাউন্ডটা যাতে তাদেরকে ডিস্টার্ব না করে, যে দেখ যে কোনো একটা নিয়মের তো একটা ভালো দিকও আছে, তো আমরা সেই দিকটা ধরে নিলাম। আর যেগুলো ধর মাঠে ঘাটে হয় সেগুলো তো কোনো অসুবিধে নেই, গ্রামগঞ্জে সেখানে কোনো ওই সাউন্ড পলিউশন হওয়ার সমস্যা নেই। কিন্তু যারা ধরো শিল্পীরা, যারা, যেটা হতো যে আগেকার দিনে যেরকম, মানে আমি যখন বড় হয়েছি, যখন গান গাওয়া শুরু করেছি, তখন এই যে সারা রাত্রির একটা অনুষ্ঠান হওয়ার একটা, হ্যাঁ একটা হওয়ার যে একটা ইয়ে ছিল, সিস্টেম ছিল, সেটাতে কি হতো সৈনী, অনেক শিল্পীরা চান্স পেত, নামি হোক অনামি হোক। একটা অনুষ্ঠানে তো অনেকজন শিল্পীকে লাগতো, তাতে একটা ধরো পাড়ার কেউ উদ্বোধনী গাইলো, তারপরে একজন অনামি কেউ আসলো, তারপরে হয়তো 3টে নামি ব্যান্ড থাকলো। তো তাতে কি হতো, অনেক মানে শিল্পীরা নিজেদেরকে প্রমোট করার একটা সুযোগ পেত। এখন তো সেই সুযোগটা বন্ধ, মানে ওই যে মাউথ পাবলিসিটি যেটা, সেটার সুযোগ বন্ধই প্রায়। মানে এখন তোমাকে মানে যে কোনো রিয়েলিটি শো থেকে আসতে হবে, তাহলেই মানুষ জানতে পারবে, নাহলে মানুষ জানতে পারবে না। তো এখন নিয়ম, মানে চলো নিয়ম মতে, যেরকম ভাবে নিয়ম বদলেছে শো এর, মানে যারা আগে মানে মঞ্চ শিল্পী যারা ছিলেন, তারা একদমই এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কি রিয়েলিটি? হ্যাঁ, অনেকেই হারিয়ে যাচ্ছে বলতে, দেখো এখন যারা কাজ করছে তারা সবাই অলমোস্ট রিয়েলিটি শো এর। তো ওই আগে যেরকম এই পাড়ায় ওই পাড়ায় গান গেয়ে নাম করলে পরে আরেকটা পাড়ার ডাক আসতো, এখন রিয়েলিটি শোতে পপুলার হলে পরে তাদের ডাক আসে। সিস্টেমটা একটু বদলে গেছে। আমরা আবার নেক্সট কাজে যাই। এটা না, যেটা ইচ্ছা। কেতু, আচ্ছা কেতু হচ্ছে যে রাহুর যে এতটা অমৃত পান করেছিল, তার রেস্ট বডিটা কেতু বলে। এবার দেখি আমাদের গেম কি আছে কেতুতে। তুমি মোক্ষ, রিডেমশন। আমি তোমাকে কয়েকটা পয়েন্ট বলবো, তুমি সেগুলো বলবে, মানে তুমি কি ভাবছো। হ্যাঁ, আচ্ছা, তোমার কেরিয়ারে কোন মোমেন্টকে তুমি মনে করো কামব্যাক পয়েন্ট বলে, আর কেন? আমার কেরিয়ারে কামব্যাক পয়েন্ট যদি আমি রিসেন্ট টাইমসে ধরি, আফটার কোভিড আমার জীবনটাকে প্রায় 360 ডিগ্রি চেঞ্জ করে দিয়েছে, বিকজ Adi came into my life. So that is a comeback point for me as a human, কারণ আমি খুব ওয়ার্কাহলিক আমি এখনও, বাট আমি খুব মেশিন হয়ে গেছিলাম, which was like
টু বি ভেরি অনেস্ট আমার ক্ষতি করছিল। কোভিড মানুষের জীবনে হয়তো অনেক খারাপও এনেছে, অনেককে আমরা হারিয়েছি, পরিচিত মানুষদেরকে দেখেছি রাত দিন ফ্রাস্ট্রেশনে ডিপ্রেশনে ভুগতে, বাট কোভিড হ্যাজ গিভেন মি আ নিউ লাইফ মেন্টালি, নট ফিজিক্যালি, মেন্টালি। ইয়া। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোনো পারফরমেন্স বা প্রজেক্ট যেখানে তুমি মনে করেছিলে যে বেটার করতে পারতে, সেটা থেকে কি শিখেছো? এরকম অনেক গান আছে যেগুলো এখন যখন গাই তখন আমার মনে হয় যে আরেকটু হয়তো better আরো, হ্যাঁ, কারণ দেখো সব কিছুই না সময়ের সঙ্গে সঙ্গে তুমি তো ওই মানে একটা গানকে তুমি এখন গাইলে আবার 5 বছর পরে তুমি অন্যরকম ভাবে সেটাকে দেখবে, তোমার নিজের লাইফে তোমার এক্সপিরিয়েন্স তোমাকে ওটাকে দেখাবে। সো এভরি ওয়ার্ক আমার মনে হয় যে তুমি 5-10 বছর পরে যখন আবার রিকালেক্ট করবে সেগুলোকে, তোমার মনে হবে যে আই কুড হ্যাভ ডান ইট বেটার। ক্রিটিসিজম বা নেগেটিভ কমেন্টের মধ্যেও তুমি নিজেকে কিভাবে রিবিল্ড করো? I be myself. As simple as that. কোনো ডিসিশন যেটা তুমি রিগ্রেট করেছো আর সেটা রিডিম করার ইচ্ছা আছে? রিগ্রেট না, আমি জীবনে কোনো কিছু রিগ্রেট আমার মনে হয় না আমি করতে চাইও বলে, কারণ আমি যেগুলো করেছি অনেক সময় আই এম ভেরি উইমজিক্যাল, দো অনেক কিছু উইমজিক্যালি করেছি, বাট তাতেও আমি বলবো যে আই ডোন্ট রিগ্রেট ইন হোয়াট এভার আই হ্যাভ ডান। তোমার লাইফে কে তোমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন যখন তুমি ডাউনফল ফিল করেছিলে? দেখো একটা ব্যাপার তো ঠিকই, আমার পরিবার তারা ফিজিক্যালি না প্রেজেন্ট থাকলেও সবসময় দে হ্যাভ বিন আ স্ট্রং পিলার ইন মাই লাইফ। আমার বাবা মা, পরবর্তী সময় আমার হাজব্যান্ড ডেফিনেটলি, কারণ আমি আমার বাবা মায়ের কাছে যত না থেকেছি শ্বশুরবাড়িতে তার থেকে বেশি থেকেছি, কারণ অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে বলে। সো ইয়া, দে হ্যাভ অলওয়েজ বিন দেয়ার, বাট আই গেস কি যে কোনো পরিস্থিতিতে ইফ আই হ্যাভ গন ডাউন অর আই হ্যাভ ফেল্ট ডাউন, আই হ্যাভ বিন দ্য strongest person who has pushed myself. কারণ তোমার আশেপাশে যতই সাপোর্ট সিস্টেম থাক, তুমি নিজেকে যদি না পুশ করতে পারো, ইউ উইল নেভার কাম আউট অফ এনিথিং। ফিউচারে কোন প্রজেক্ট বা গোল তুমি দেখছো যে সেটা তোমার ফুল রিডেমশন কমপ্লিট করবে? দেখ, আমার গোল বলতে হয়তো তুই ভাববি যে অ্যাজ এ সিঙ্গার আমি চাই ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হতে, আমি ফিল্মফেয়ার পাই, আমি এই পাই, আমি ওই পাই। আই এম নেভার দ্যাট অ্যাম্বিশিয়াস। আমি খুব অল্পতে সন্তুষ্ট একজন মানুষ, এবং আমাকে ভগবান এবং আমার অডিয়েন্স যা দিয়েছে আমি কখনো সেটাও ভাবিনি। সো আই এম ভেরি ভেরি হ্যাপি। বাট হ্যাঁ, যদি এর থেকেও বেশি কিছু আমার পাওয়ার থাকে আমি পাবো। আমি কখনো না ওই রকমভাবে নিজেকে ফিক্স করে দিতে পারি, মানে চাইও না যে আমাকে ওটা পেতেই হবে। কিন্তু আমার বেসিক্যালি যেটা ইচ্ছে ভবিষ্যতের জন্য করার, সেটা একমাত্র ওপরওয়ালাই জানেন যে আমি আদৌ সেটা করতে পারবো কিনা। আর আমার একটা জায়গা করার খুব ইচ্ছে যেখানে আই ওয়ান্ট টু অ্যাডপ্ট অ্যাটলিস্ট 3 to 4 kids and stay with them. এটা যদি গোল বলিস তাহলে এটা গোল না, এটা মনের একটা ইচ্ছে। এটাই আমি বরাবর ভেবেছি। আদি আসার পরে তো আরো বেশি করে ভাবি যে যদি আদি একটা আমার কাছে জীবন পেতে পারে, ভগবান আমাকে আরেকটু ক্ষমতা দিলে আরো 3-4টে বাচ্চা অ্যাটলিস্ট তাদের মাথার উপর থেকে অনাথ নামটা তো মুছে যাবে। আমারও এটা ছিল যে আমাকে যদি কখনো কেউ বলতো যে মানে তোমার যদি আরেকটা বেবির প্ল্যান থাকে কিরকম হতে পারে, আমি তখন বলি যে যার মা বাবা নেই সেরকম কোনো বাচ্চাকে আমি আমার কাছে রাখতে বাট চাই। ইয়া, মানে আমাদের এটা এখানে উচিত। আসলে সিস্টেমটা এত ডিফিকাল্ট। আমি ইনফ্যাক্ট কদিন আগে একটা ইন্টারভিউতেও বলেছি যে যদি বিদেশের মতন আমাদের এখানে সিস্টেম থাকতো, আই উড হ্যাভ অ্যাডপ্টেড 3 more kids by now. যদি টাইম মেশিন থাকতো কোন একটা স্টেপ তুমি চেঞ্জ করতে? I would have loved to go back to my 18s. তখন ব্লিঙ্ক চশমা পরতে? আমি তো সবসময় একটুখানি মানে টাইমের আহেড, ওয়েদার ইটস সিঙ্গিং অর পারফর্মিং অর মানে যতটুকু আমি ফ্যাশনের বুঝি, আমার নিজের
নিজের মতন করে। ইয়া তোমার ফ্যান্সদের জন্য কি মেসেজ, যারা তোমাকে হার্ড টাইমেও সাপোর্ট করেছে? এভাবেই পাশে থাকো এবং মানে এটা এরম নয় যে থাকতেই হবে। হ্যাঁ, তোমাদের এই ভালোবাসা আমাকে সেইটুকু আম, জোর দিয়েছে যাতে আমি বলতে পারি যে থাকতেই হবে। তোমরা যদি থাকো আমার ভালো লাগবে। একদমই, সবাই পাশে থাকবেও। আচ্ছা, যেটা তুমি খেললে না সেটা হচ্ছে আত্মিক, স্পিরিচুয়ালিটি, আর হচ্ছে ভূত, পাস্ট। তা আমরা তার জন্য দিচ্ছি এবার আর একটা গিফট। এটা হচ্ছে হিল উইথ সম্পূর্ণা থেকে ফ্রি কনসালটেশন। এটা খুব এফেক্টিভ, এটা আমি তোমাকে পরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর একটা কার্ড তোমাকে পিক করতে হবে এখান থেকে। বৃহস্পতি, গুরু। তোমার শেখা কার থেকে, মানে গান শেখা? আমি একদম ছোটবেলায় তো মা বাবার কাছেই শিখেছি। তারপরে কিছুদিন দীপালি নাগের কাছে শিখেছি, দীপালি দিদার কাছে। কারণ যদিও অনেকটা দূর হয়ে যেত, সেই বাগবাজার থেকে আমি আসতাম বেহালায় গান শিখতে। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, প্লাস স্কুল চলতো তখন। তো দীপালি দিদার কাছে কিছুদিন শিখেছিলাম, তারপরে জয়ন্ত বোসের কাছে গেছিলাম, আচার্য জয়ন্ত বোসের কাছে। হ্যাঁ, আমার শোনার অভ্যেস এবং ওই বলেন আমার মানে আমি আমি সবসময় এটা বিশ্বাস করি, আমি তানসেন নয়, আমি কানসেন। সো শোনার অভ্যেস আমার ছোটবেলার থেকে, মানে মানে কোনো রকমের গান বাদ নেই যেটা আমি শুনিনি ছোটবেলার থেকে। দ্যাট হ্যাজ হেল্পড মি আ লট। এবং যতটুকু ওনাদের সান্নিধ্যে এসে শিখেছিলাম সেটাকে আমি যতটা সম্ভব করার চেষ্টা করেছি। তোমার এখানে বৃহস্পতির 3টে কার্ড আছে, তোমাকে একটা এখান থেকে পিক করতে হবে। সিদ্ধি, উইজডম। কুইজ যারকে আমি তোমাকে কোয়েশ্চেন করব, খুব ইজি ইজি কোয়েশ্চেনই আছে। বলিউডের প্রথম প্লেব্যাক সং কোনটা ধরা হয়? মানে কার? আমার? না না, মানে বম্বে, মানে প্রথম প্লেব্যাক গান কোন, মানে সর্বনাশ, আমি জানি না, আমার মনে নেই। मैं खुश होना चाहूँ नई दुनिया 1937 है। আচ্ছা, কি করে মনে রাখবো রে, হিস্ট্রি জিওগ্রাফি পড়তে হবে এরপরে। এস ডি বর্মন কোন ল্যাঙ্গুয়েজের মিউজিক থেকে, মানে ট্রেডিশনাল মিউজিক থেকে প্রেরণা পেতেন? ফোক। কাবুলিওয়ালা বেঙ্গলি মুভিতে আমি সে মেয়ে গানটা কে কম্পোজ করেছিলেন? পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি এখন, মনে পড়ছে না। ওটা হেমন্ত মুখোপাধ্যায়। আশা ভোসলের কোন বলিউড মিউজিক ডিরেক্টরের সাথে বেস্ট ফেমাস কোলাবোরেশন করেছিলেন 90s-এ? আডি বর্মন। আরে বলুন। মান্না দের বলিউড হিট এ ভাই যারা দেখতে চলো কোন ফিল্ম থেকে? আওয়ারা। মেরা নাম জোকার। বেঙ্গলি সিনেমাতে এই রাত তোমার আমার কোন সিঙ্গারের আইকনিক ডুয়েট? হেমন্ত মুখোপাধ্যায়। আর কে গেয়েছে? মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়। মানে বলিউডে আইটেম নাম্বার কবে থেকে প্রমিনেন্ট হয়? আইটেম নাম্বার তো সেই কোন, সেই যুগ থেকে চলছে, সেই শোলা জো ভড়কে, ওই সময় থেকে। হ্যাঁ, মানে সে 60s হবে। অটোগ্রাফ বেঙ্গলি মুভি সুপারহিট সং বেঁচে থাকার গান কে কম্পোজ করেছেন? অনুপম। লাগান মুভির মিউজিক ডিরেক্টর কে? এআর রহমান। বেঙ্গলি মুভি মিউজিকে আধুনিক গান টার্মটা কি বোঝায়? মডার্ন সং। আপ জিত গে। যাই হোক, আমার বাকি দুটো কার্ড ছিল হচ্ছে গুরু, টিচার আর মেধা। এটা তুমি খেলোনি, তা আমরা তার জন্য দিচ্ছি এবার আর একটা গিফট। এটা হচ্ছে লর্ড অফ নেলসের তরফ থেকে একটা গিফট পাউচে। থ্যাংক ইউ। আমরা এবারে 4টে কার্ড হয়ে গেছে, 2টো কার্ড বাকি। শুক্র, তুমি তো কখনোই কর্পোরেট শো, মানে প্রথম থেকেই তুমি তো সবসময় মানে পাবলিক ইভেন্টসই করেছো, প্রাইভেট ইভেন্টস তো তুমি কখনো করোনি। প্রাইভেট ইভেন্টস করি কম। কিন্তু তুমি কোনটা বেশি প্রেফার করো, মানে আমাদের যেটা বাংলা কথায় মাচা যে শো হয় সেটা, নাকি প্রাইভেট ইভেন্টস? দেখো, দুরকম দিক আছে। বিশেষ করে এখন কর্পোরেট সেক্টরের যে শোগুলো হয়, সেটাতে ধরো তোমার কোনো কোম্পানির সঙ্গে কোনো শো হলো, তাদের যদি শো ভালো লাগে, ইউল গো লাইক মেবি অ্যাব্রড, অর তাদের বিভিন্ন জায়গায় যেখানে ডিলার্স মিট হচ্ছে, সেখানে তুমি শো করতে পারবে। আর রেগুলার শোজ যেরকম, আমি মেদিনীপুরে আমার একটা শো হিট হলে মেদিনীপুরে যেখানে গেছি তার আশেপাশে থেকে শো আসবে। দুটোরই দুটো দিক আছে, তবে দুটোকে দুরকমভাবে তোমাকে ট্রিট করতে হবে। ইউ ক্যানট ট্রিট আ কর্পোরেট সেক্টর শো লাইক পাবলিক
ইভেন্ট। সো ওটা তোমাকে নিজেকে সেরম ভাবে তৈরি করতে হবে। That's all. তোমার পার্সোনালি কোনটা মানে আমি তো অলিতে গলিতে মাঠে ঘাটে গিয়ে নাম করেছি। আমার আম, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে এটা বলা মুশকিল, কারণ কি আমি যেখানেই যাই একই রকম ইন্টারাকশন পাই। তো না মানে আমি আমাদের যেরকম generation এর কালকে আমি ক্ষেত্রেও একটা বলছি কর্পোরেট যে- শো করেছি হুম। একটি রিসর্টে, তো সেখানেও যেটা হয় নাম করে ফেলা, একটু নাম করে ফেলার পর বা চেনাশোনা হয়ে যাওয়ার পরে তখন তো সবার তখন তো একটা মানুষের একটা মোটামুটি তোমার একদমই। একটা ইন্ট্রো হ্যাঁ, থাকেই হ্যাঁ, মানুষের একদমই। কাছে, তো সেটাতে অতটা অসুবিধে হয় না। হ্যাঁ, খুব রেয়ারেস্ট হয়তো কোনো জায়গায় তুমি দেখলে একদম সবাই পায়ের উপরে পা তুলে এরম ভাবে বসে আছে, কেউ আসছে না, কোনো সেটা- ইন্টারাকশন নেই, কোনো এগুলো ক্লাবসে কম। বা হোয়াট এভার। এগুলোকে গোনার দরকার নেই, বাট আদারওয়াইজ তুমি ইন্টারাক্ট করার যদি তোমার ক্ষমতা থাকে, ইউ ক্যান মেক এনিবডি ডান্স একদমই। ইনটু ইয়োর টিউন। একদমই। সো কাজেই সেইটা নিয়ে ভেবে লাভ নেই। তোমার পারফরমেন্স নিয়ে তো কথাই হবে না। না সেটা নয়, অনেকেই আজকাল ভালো ভালো পারফরমেন্স না করছে। অবশ্যই করে, কিন্তু মানে আমি সেটা বলছি না, আমি বলছি যে মানে তুমি যখন থেকে শো করা শুরু করেছো বা এখনো অবধি এই যে কনসিস্টেন্সিটা, সেটা তো মানে অনেকের মধ্যে সেটা তো দেখ থাকে নিজের না, নিজের সময়ের সাথে নিজের update করা। ফোকাসে, হ্যাঁ নিজের ফোকাসটা সেরম ভাবে রাখতে হ্যাঁ। হবে। আমাকে তো বছরের পর বছর নিজেকে একটা 10 বছর অন্তর অ্যাটলিস্ট একটা কিছু চেঞ্জ করতে চেঞ্জ হয়েছে। করতে হয়েছে একদমই। সেইরম ভাবে তো তোমাকে যেরম ভাবে অডিয়েন্স চাইবে বা দেখতে চাইবে, বা তোমাকে বুঝতে হবে যে আমার কোনটা, ওই যে বললাম যে রেকটিফাই করতে হবে হ্যাঁ, যে কোনটা মানুষ এখনকার ছেলে মেয়েরা খাচ্ছে বা অডিয়েন্স এখনকার চাইছে। সো সেই রকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। অনেকে ভাবেন হয়তো যে মানে তুমি সাজতে গুজতে ভালোবাসো না, বা- সাজতে গুজতে আমি শুধু আমার কাজের জন্য সাজতে গুজতে ভালোবাসি, বা এমনি সময় আমি একদম সাজতে গুজতে। আর তোমার তো রোজ কাজেই বেরিয়ে যায়, তোমাকে রোজ হ্যাঁ, মানে সাজতেই আর হয় এত তাহলে। ছোটবেলা থেকে আমায় সাজতে গুজতে হচ্ছে না, সেটাও একটা কারণ হ্যাঁ। যে আর ভালো লাগে না। আমি এমনি কিন্তু এমনি এইটা- অনেক সময় ধরো এমনি হয়তো কোনো লাইভ করছি, মানে হয়তো হুম। আমার অডিয়েন্সের সঙ্গে গল্প করবো, তাই এমনি বাড়িতে যেরকম থাকি ওরকম ভাবেই আছে আমার। ওই আচ্ছা লাইভে বসতে হবে বলে একটু আলাদা করে মেকআপ, একদম না। তো এখান থেকে তুমি একটা কার্ড সিলেক্ট করো। কলি লাক্সারি। এখানে আমরা আউটফিট ব্রেকআপ নেব, পাওয়ার্ড বাই সুজিতা রত্নমন্দির। তোমার চুল থেকে শুরু করো তোমার জুতো অবধি তুমি কি পরে আছো সেটা আমরা জানতে চাই, আমাদের অডিয়েন্স জানতে চাই, আমাদের টিম জানতে চাই, ওই জন্য এত খুঁটিয়ে খুঁটিয়ে সব বের করেছে। হ্যাঁ। না, আমার গুড ট্যাক্স পেয়ার, কাজে ওই নিয়ে আমার কোনো চাপ নেই। চুলের রং করতে কত নিয়েছিল? 8-9 হাজার টাকা। যেটা ট্রাউজার আমি পরে আছি, দিস ইজ হার্ডলি 800, দিস টপ ইজ 1500, দিস ওয়ান ইজ লিটল এক্সপেন্সিভ বিকজ দিস ইজ ফ্রম ইউকে, 50 ইউকে। এরকম সব থেকে এক্সপেন্সিভ এটা, যেটা আমার থেকেও বেশি এক্সপেন্সিভ, আর আমার জীবনের দামের থেকেও এক্সপেন্সিভ। কত সেটাই আমরা জানতে And চাই। না না, this এটা one. এটা তুমি স্কিপ করে গেলে কিন্তু। This one is about 1 lakh. শুনছেন, আমি কিন্তু পরে পরে ডাকাতরা কিন্তু যাবেন না। And this one, yeah, definitely. This is 5.2 carat diamond. So, দাম যারা জানে তারা জানে। কানে দুটো আছে। This is যখন কিনেছিলাম ওই 2-3 হবে এরকম। লাক্সারি আছে মানুষটার, কিন্তু জামা কাপড়ে নেই বেশি, শৌখিন জিনিসে। হ্যাঁ, মানে পারফিউমস। একটা সময় খুব ঘড়ির শখ ছিল, তারপরে এখন আর নেই সেটা। আমার গয়নার খুব শখ। গয়নার বলতে কি, বিশেষ করে হোয়াইট স্টোন। হ্যাঁ, হোয়াইট স্টোন আমার খুব পছন্দের। আমার সোনার গয়নার প্রতি খুব একটা ইয়ে নেই। লেক আর্ট সেলুনের তরফ থেকে 10,000 গিফট ভাউচার। থ্যাংক ইউ। লাস্ট কার্ড। আমরা গেমের অন্তিম পর্বে চলে এসেছি। চন্দ্র, এই যে তুমি নিজে নিজে কথা বলো, নিজের সাথে নিজে কথা বলো? না, বলো না। তোমার যেগুলো মনে হচ্ছে বা আমি লিখে রাখি। আমি নিজের সঙ্গে কথা বলি না, বাট আমি আমার কোনো কিছু মোমেন্টারি হলে, মানে কোনো মোমেন্টে কিছু মনে হলে আমি সেটা লিখে রাখি। বাড়িতে থাকলে পরে যেহেতু আদি তাড়াতাড়ি ডিনার করে, আমিও তাড়াতাড়ি ডিনার করে নিই,
এবং দুজনে মিলে অনেক সময় ওকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও নিজেও ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি। পড়ো। এবারে আমাকে কিছু লিখতে গেলে অন্য একটা ঘরে আসতে হবে, লিখতে হবে বা লাইট জ্বালাতে হবে, হয় না তো ওটা। সেগুলো আর হয় না। বাজোর ক্ষেত্রে আমাকে খুব একটা কিছু করতেই হয়নি, কারণ পুরো দায়িত্বটাই আমার শাশুড়ি মা নিয়েছিলেন। সো আমার মনেও নেই, যার জন্য আদি আমার জীবনে আসার পরে আমাকে সব ওই আব্বুলিশ দিয়ে নতুন করে শিখতে হয়েছে। সো মানে ইট ওয়াজ a new journey for me, and at the same time I was recalling কি যে হয়তো ওই সময় এরকম হয়েছিল। বাজো তো অনেকটাই ম্যাচিউরড আদিকে সেরকম ভাবে হ্যাঁ, ও মানে তো লাইক মায়ের সেকেন্ড মতন, মাদার। হ্যাঁ, হ্যাঁ, তো এখান থেকে তুমি একটা কার্ড সিলেক্ট করবে। মনন, মাইন্ড। এখানে আমি তোমাকে কয়েকটা ওয়ার্ড বলবো র্যান্ডম, সেই ওয়ার্ডটা থেকে ইনস্ট্যান্টলি তোমার মাথায় কি ওয়ার্ড আসছে সেটা তুমি বলবে। বৃষ্টি, মাটির ভেজা গন্ধ, মায়াবী, লেন্স পরা চোখ, ছায়া, আয়নার সামনে, গল্প, ছোটবেলায় শুনতাম, নির্জন, ভালো লাগে, আয়না, খুব ভালো লাগে, স্বপ্ন, খুব একটা দেখি না, সুপারস্টার, যাকে ছোঁয়া যায় না, শরৎ, ভালো লাগে, পুজো পুজো গন্ধ আসে না একটা, হ্যাঁ। আগুন, আই লাইক দ্য ব্রাইট স্কাই, হ্যাঁ, ক্লিয়ার স্কাই, ক্লিয়ার স্কাই, আগুন, ভেতরে থাকা ভালো। বাবা আগুন ভেতরে থাকা ভালো, একদমই। আগুন ভিতরে থাকলে তো তুমি কিছু করার একটা ইচ্ছা বেড়ে যাবে তোমার। থাক, আমাদেরকে একটুখানি শিখিও কি কি ওরা কি করতে হবে। অ্যাকচুয়ালি আমি মানে খুব তোমাকে ভালোবাসি, মানে খুব ভালোবাসি তোমাকে। আমি মানে তোমার পারফরমেন্স আমি ফলো করি, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। আর বাকি দুটো কার্ড দেখিয়ে দিই, তারপরে আমাদের শো গিফট দিয়ে শেষ করব। একটা ছিল ভাব, ফিলিংস, আর একটা হচ্ছে কল্প, ইমাজিনেশন। খুব ভালো লাগলো তুমি এসছো। ওরা অ্যাস্থেটিক স্কিন ক্লিনিকের তরফ থেকে তোমাকে একটা গিফট পাউচার, ব্লেসিংস ডায়মন্ডস অ্যান্ড জুয়েলসের তরফ থেকে একটা সিলভার ইয়াররিং, ছোট্ট।